আমাকে আমাকে টাকা দিয়ে বলা হয়েছে আপনাকে খুন করতে। ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই যুবরাজ সাহেব। লোকটি করুণ পরিণতি দেখে হা হা শব্দ তুলে হেসে উঠল যুবরাজ। চারপাশে বজ্রপাতে বিকট শব্দ আর যুবরাজের এমন ভয়ঙ্কর হাসি, সব মিলিয়ে দম বন্ধকর পরিস্থিতি মনে হলো লোকটির কাছে। যুবরাজ বিছানার উপর পা তুলে বসে লোকটির হাতে সজোরে পা চেপে জিজ্ঞেস করে উঠল, হোটেলে ওইটুকু মেয়েকে তুই কেন মারতে চেয়েছিলি? ওইটুকু মেয়ের সাথে তোর কিসের শত্রুতা? সব সত্যি না বললে এমন হাসি দিয়ে মারবো কুকুর শিয়ালও আজকে তোর লাশে মুখ দেবে না। বলে যুবরাজ হাতে থাকা চাইনিজ কুড়াল উঠিয়ে লোকটির চোখ বরাবর কোপ উঠালো। ভয়ে লোকটি চিৎকার করে তখন বলল, বলছি যুবরাজ, বলছি, সব সত্যি বলছি। আমাকে এইভাবে মারবেন না সাহেব। আমি আমি সব সত্যি বলে দেবো আপনাকে। তার আগে বলুন যুবরাজ, আমি আমি সব সত্যি বলে দেবো আপনাকে। তার আগে বলুন, আমি সবগুলো বললে আপনি আমাকে যেতে দেবেন? যুবরাজ যখন তার মাথায় এলোমেলো চুলগুলো একটা ইলাস্টিকের সহিত বাঁধতে বাঁধতে বলে উঠল, তোর গল্প যদি আমার মন ছুঁয়ে যায় তাহলে পুরস্কার সমেত তোকে ছেড়ে দেব, কিন্তু যদি একটাও মিথ্যে বলেছিস তাহলে। কথাটাই বলেই যুবরাজ লোকটি চুলে মুড়ি টেনে বলে উঠল, মগজ সহ চুল তুলে নেব। এদিকে চুলের ব্যথায় লোকটি কাতরাতে কাতরাতে বলে উঠল, কিছু লুকাবো না সাহেব, সব বলবো, সব। যুবরাজ পাশে পড়ে থাকা একটা ভাঙা চেয়ারের ওপর বসে বলল, গল্প স্টার্ট কর। এমনভাবে রুষিয়ে রুষিয়ে বলবি যাতে আমার মজা লাগে, ঠিক আছে? লোকটি বিছানা থেকে উঠে যুবরাজের পায়ের কাছে গিয়ে বসে পড়ে। তারপর চোখ মুখে ঘাম মুছে বলতে শুরু করে, মেয়েটি অনেক বড় বাপে কোটিপতির মেয়ে। মেয়েটি তার কলেজে এক ছেলেকে পছন্দ করে, আর এটা আমি জেনে যাই। আর সেই ছেলের নাম করে আমি মেয়েটির ব্যাগে প্রতিদিনই চিঠি লিখে মেয়েটিকে পটিয়েছি। মেয়েটির নাম করে ওকে আমি চিঠিতে বলেছি আমাকে পেতে হলে ওই হোটেলে দুরাত কাটাতে হবে আমার সঙ্গে, না হলে আমি ওর সাথে রিলেশনে যাব না। ওই মেয়েটি সেই ছেলেটির প্রতি এতটাই ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিল যে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। মেয়েটি যখন হোটেলে ওঠে তখন আমি মেয়েটির সামনে যাই এবং মুখ ঢেকে রাখি। মেয়েটিকে আমি সেক্স করার জন্য জোর করতেই সে আমার চেহারা দেখে ফেলে এবং সাথে সাথেই আমাকে চড় মেরে দেয়। আর চড় খেয়ে আমার মাথায় খুন চেপে যায় আর আমি ওর গলা টিপে ধরি। কিন্তু বিশ্বাস করুন সাহেব, রুহিনা চৌধুরীকে খুন করার আমার কোনো ইচ্ছেই ছিল না। আমি তো শুধুমাত্র ওকে ভোগ করে আর ভিডিও বানাতে চেয়েছিলাম। আমার ইচ্ছে ছিল মেয়েটির বাবা মানে নেহাল চৌধুরী খুবই সম্মানীয় ব্যক্তি, আর একবার মেয়েটির স্ট্যান্ডাল তার সামনে তুলে ধরতে পারলেই লাখ লাখ টাকা হাতে নিতে পারবো। কিন্তু তার আগেই কে যেন আমাকে গুলি করে দেয়। কথাগুলো বলে লোকটি যুবরাজের মুখভাব বোঝার জন্য উপরে চোখ তুলে তাকায়। যুবরাজ লাইটার দিয়ে একটা সিগারেট ধরিয়ে ফুঁক মেরে ধোঁয়া উড়িয়ে সেই ধোঁয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, তোকে যে গুলি করেছে সে আমার জান, কিন্তু জানে আলাপ পড়ে। আগে বল, রুহিতা চৌধুরী যেই ছেলেকে পছন্দ করতো সেই ছেলে কোথায়? কারণ ছেলেটির সাথে তার প্রতিদিন দেখা হলে মেয়েটি তো নোংরা ফাঁদে এভাবে পা দেবার কথা না। লোকটি তখন ডানে বামে তাকিয়ে ভীতি কণ্ঠে যুবরাজের পা জড়িয়ে ধরে বলে উঠল, আসলে যুবরাজ, আমার চিঠি রাখার ব্যাপারটা ছেলেটা দেখে ফেলেছিল। শুধু তাই নয়, আমাকে ঘুষি মেরে শাসিয়েছিল। দুদিনের পোলাপান, তাই ওকে চিরতরে ঘুম পাড়িয়ে ড্রেনে ফেলে দিয়েছি। এবার যুবরাজের রাগে জল শক্ত হয়ে হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। দুটো সিগারেট ফুঁকে যন্ত্র ফিল্টার লোকটি ঠোঁটে চেপে ধরল। এরপর যুবরাজ গর্জে উঠে বলল, তোর গল্প আমার পছন্দ হয়নি। তুই আমাকে খুশি করতে ব্যর্থ হয়েছিস। আর যে ব্যক্তি যুবরাজ সাহিরকে খুশি করতে পারে না সে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারায়। শুধু তাই নয়, তুই আমাকে অনেকভাবেই অখুশি করেছিস। প্রথমত আমাকে গুলি করে মারতে চেয়েছিস, এরপর একটা নিরপরাধ ছেলেকে মেরেই ফেলেছিস, সাথে একটা মেয়েকে ইউজ করে টাকা কামাতে চেয়েছিস। সবচেয়ে অখুশি যেটা করেছিস সেটা হলো আমার জান তোকে গুলি করে ব্যর্থ হয়ে মন খারাপ করেছে। আর তার মন খারাপ দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তুই বিশাল মাপের অপরাধী। তুই এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়েছিস তোতলা মামুন। তোতলা মামুন তখন যুবরাজের পা ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলল, শেষবারের মতো ক্ষমা করে দিন স্যার। আমি পুলিশের কাছে ধরা দিয়ে দেব। আমার সকল খারাপ কাজের দোষ স্বীকার করে আত্মসমর্পণ করব। দয়া করে আমাকে মারবেন না। আমি ভুল করেছি, আমাকে বাঁচতে দিন। যুবরাজ তখন লোকটির চোখ বরাবর চাইনিজ কুড়াল দিয়ে এক কোপ বসিয়ে বলে উঠল, তোকে বাঁচিয়ে রাখায় মুডটাই নষ্ট হয়ে গেছে আমার। তোকে এমনভাবে মারবো যে তোর লাশের অস্তিত্ব পর্যন্ত কেউ খুঁজে পাবে না।
মুহূর্তেই ছোট খুপড়ি ঘরটি চিৎকার আর আর্তনাদে ভরে গেল। সাথে পাল্লা দিয়ে বেড়ে চলল বৃষ্টি আর মেঘের গর্জন। নির্জন কক্ষে ভারী গোঙানি মিশ্রিত আর্তনাদ কারো কানেই পৌঁছালো না। এই গভীর রাতে মিনিট বিশেক পরে যুবরাজ ছাতা মাথায় ঘর থেকে বেরিয়ে তার সহযোগীদের বলে উঠল, আমার কাজ শেষ। আবর্জনা এমনভাবে সাফ করবে যেন কিছুই হয়নি এখানে। গট ইট? যুবরাজ গাড়ি স্টার্ট দিতেই বিকট শব্দে আগুন জ্বলে উঠল ছোট্ট কাঠের ঘরটিতে তৈরি আধ ভাঙা পুরাতন বাড়িটি। যুবরাজ হালকা হেসে বলে উঠল, সেনারিটা। বাইরে ঝুপঝুপ বৃষ্টির ঠান্ডা বাতাসে গায়ে কাঁথা মুড়িয়ে গভীর ঘুমে পাড়ি জমিয়েছে রাজ্য। হঠাৎই মৃদু পিঁপড়ার কামড়ের মতো মাথায় আউচ শব্দ করে উঠিয়ে ঘুমিয়ে উঠল সে। আহ, আউচ! কিন্তু চোখ মেলার সাধ্য হলো না আর। চোখের পাতাদ্বয় ক্রমশ ভারী হয়ে সেটে রইল। শুধু গভীর ঘুমে তোয়ানি আগে মনে হলো কোনো ঠান্ডা শরীর তাকে জাপটে ধরে আছে। ঠান্ডা বরফ হাত দুটো রাজ্যের মেদহীন পেটে বিচরণ করছে। শরীর অজানা শিহরণে শিহরিত হচ্ছে। আবার সে কোলবাড়ি জড়িয়ে ধরতেই রাজ্যের মনে হলো এখানে তুলোর পরিবর্তে কোনো শক্তপোক্ত বলিষ্ঠ দেহ শুয়ে আছে, যা তাকে উষ্ণ স্পর্শে বিরক্ত করে চলেছে বারবার। সুন্দর এক স্বপ্নে হারিয়ে শুয়ে থাকা দৈত্যকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল রাজ্য। ভোর রাতের দিকে বৃষ্টির তেজ কমে গিয়ে ইলসে গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে। আকাশ হালকা মেঘে ঢাকা পড়ার কারণে পূব আকাশের সূর্যটা তার লাল আভা ছড়াতে ব্যর্থ হচ্ছে। নেই কোনো পাখির কিচিরমিচির শব্দ। চারপাশ নিস্তব্ধ, নীরব। হঠাৎ সকল নিস্তব্ধতা ভেঙে রাজ্যে মোবাইলে অ্যালার্মটা মৃদু শব্দে বেজে উঠল। অ্যালার্মের শব্দে গভীর ঘুমে মজে থাকা রাজ্য কিছুটা বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে কাঁথা নিচে ঢুকে পড়ল। অ্যালার্ম বন্ধ হয়ে গেলে আবারও আরাম নিদ্রায় ডুব দিল সে। কিন্তু অ্যালার্মটা দ্বিতীয় দফায় সুর তুলল। কাঁথা নিচ থেকে হাত বের করে রাজ্য বাড়িতে চারপাশ হাতড়ে কোথাও ফোনটা না পেয়ে ডুলুডুলু শরীরে উঠে বসল। এরপর রাজ্য চোখ বন্ধ করেই সারা বিছানাময় মোবাইলে তল্লাশি চালালো। কিন্তু মোবাইল নামক যন্ত্রটি বিছানায় কোথাও নেই। এবার বন্ধ চোখেই ডাক জুটে গেল রাজ্যের। একে তো কোনোভাবেই সে চোখ খুলতে পারছে না, তার মধ্যে মোবাইলে অ্যালার্ম বেজেই যাচ্ছে, সেটাও বন্ধ করতে পারছে না। কিছুক্ষণ নিজের দায়িত্ব পালন করে নিজেই বন্ধ হয়ে গেল অ্যালার্মখানা। বিছানায় হেলান দিয়েই রাজ্য চোখ বন্ধ করে বসে রইল। হঠাৎই রাজ্যের মা মিসেস তনুজা চৌধুরী রাজ্যের কক্ষে এসে ডেকে উঠলেন, কি রে বাবা, এভাবে ঘুমাচ্ছিস কেন আজ? আজ তো ডিউটি নেই। রাজ্য কোনো সাড়া শব্দ না করলে মিসেস তনুজা রাজ্যের পায়ে হালকা চাপড় মেরে ডেকে উঠলেন, কি রে মেয়ে, এভাবে বসে বসে ঘুমাচ্ছিস কেন? এবার রাজ্য একটু নড়ে চড়ে উঠল। বহু কষ্টে পিটপিট করে চোখ খুলে আবারও বন্ধ করে অস্পষ্ট স্বরে বলে উঠল, মা, কিছুতেই চোখ খুলতে পারছি না, ঘুমে ঢলে পড়ে যাচ্ছি। মনে হচ্ছে শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। মেয়ের কথায় ঘাবড়ে গেলেন তনুজা চৌধুরী। রাজ্যের সার্ভিস জীবনে এই 2 বছরে তিনি কখনো মেয়েকে এভাবে ঘুমাতে দেখেননি। ডিউটির ক্ষেত্রে রাজ্য অনেক চটপটে আর অনেস্ট, তবে আজ কি এমন হলো? মেয়েটা কি তাপে কোনো কঠিন রোগে আক্রান্ত হলো? মিসেস তনুজা রাজ্যের গায়ে কাঁথা টেনে সরিয়ে গালে কপালে হাত ছুঁয়ে বলে উঠলেন, দেখি দেখি জ্বর হয়েছে কিনা দেখি। তনুজা শরীর হাতড়ে জ্বরে কোনো আওয়াজ পেলেন না। রাজ্যের গা থেকে হাতটা সরিয়ে মিসেস তনুজা কপাল কুঁচকে নিজেই বলে উঠলেন, শরীরের টেম্পারেচার তো একদম স্বাভাবিক, তাহলে এমন দুর্বল হবার কারণ কি? মিসেস তনুজা কোমরে হাত রেখে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। এরপর রাজ্যকে টেনে বিছান থেকে নামাতে উদ্বিগ্ন হয়ে বলে উঠলেন, একটা লম্বা শাওয়ার নে তো, তাহলে ভালো লাগবে। দিন রাত প্রচুর ধকল যায় তোর, এই জন্যই বোধহয় এমন লাগছে। আর শোন, আজকে অফিসে গিয়ে কয়েকদিনের জন্য ছুটি নিবি। আমার মনে হচ্ছে একটু রেস্ট প্রয়োজন তোর। কথাগুলো বলতে বলতে রাজ্যকে টেনে ওয়াশরুমে নিয়ে শাওয়ারে ছেড়ে দিয়ে বেরিয়ে এলেন তিনি। বৃষ্টির মতো ঝরঝর করে ঝর্ণা থেকে মিহি মিহি পানির ধারা রাজ্যকে ভিজিয়ে দিচ্ছে নির্দ্বিধায়। হঠাৎই উষ্ণ জল রাজ্যের গলার নিচে জর্নি সৃষ্টি করল। সেই জ্বালা নিউরনে পৌঁছানো মাত্রই মুহূর্তেই চোখ মেলে তাকালো রাজ্য। শুধু গলার নিচে নয়, কাঁধে, বাহুতে, পেটেও সমানভাবে জ্বলে যাচ্ছে তার। রাজ্য ঘাড় ঘুরিয়ে ডানে বামে তাকাতেই ফর্সা হাতগুলোতে লালচে ছোট ছোট দাগ নজরে এলো। ওয়াশরুমে বড় আয়নাটার নজর রাখতেই গলার নিচে আর পেটেও অসংখ্য দাগের উপস্থিতি পাওয়া গেল তার শরীরে। রাজ্য মাথার চাপ প্রয়োগ করে বিগত দিনগুলি ডিউটির সময়কার কাজগুলোর কথা চিন্তা করতে লাগলো।
না, শরীরে ব্যথা লাগার মতো কোনো কাজ তো করিনি আমি। তাহলে এই দাগগুলো কিসের?